রাজ্যে ইডির হানা, রেশন দুর্নীতি মামলায় ইডি তল্লাশি হাওড়া 3 জায়গায়, জগৎবল্লভপুর, শ্যামপুর, দক্ষিণ সন্তোষপুরে হানা ইডি। হাওড়ায় ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়িতে ইডি, বাড়িসহ ব্যবসায়ীর গোডাউনেও ইডির তল্লাশি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এদের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কি কোনো যোগাযোগ রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে যে রেশন কার্ডে জ্যোতিপ্রিয় মল্লিক তার যে ঘনিষ্ঠ ব্যবসায়ীরা রয়েছে এবং যাদের মাধ্যমে এই যে গোটা দুর্নীতিটা চলেছিল, অর্থাৎ রেশনের যে দুর্নীতিটা চলেছিল, তাদের মধ্যে কিন্তু এই 3 জন ব্যবসায়ীরও কানেকশন পাওয়া যায় এবং বেশ কিছু মানি ট্রেল পাওয়া গেছে। সেগুলোর পাশাপাশি যে সমস্ত খাদ্যদ্রব্য যে এক জায়গায় যাওয়ার কথা বলে অন্য জায়গায় চলে যেত, অর্থাৎ যে রেশনের যারা ডিলাররা রয়েছে বা যারা সাপ্লায়াররা রয়েছে, তারা যেভাবে সেই জিনিসগুলোকে নয়ছয় করতো, সেই সমস্ত কিছু তদন্তে নেমে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই 3 জনের সন্ধান পায় এবং এদের সাথে কিন্তু ডাইরেক্ট কানেকশনও পাওয়া গেছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। তাই আজকে সকালবেলায় কিন্তু হাওড়া জেলার এই 3 জনের বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছে, রেড শুরু হয়েছে এবং এর আগেও কিন্তু এই রেশন কাণ্ডে হাওড়ায় কিন্তু তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং যেটা জানা যাচ্ছে যে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি বর্তমানে জামিনে রয়েছে, তার সাথে কিন্তু বেশ কিছু এই যোগাযোগ কিন্তু পাওয়া গেছে এবং তারপরেই কিন্তু তাদের খোঁজ শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কিছু মানি ট্রেল পাওয়া গেছে এবং সেই ট্রেলগুলো কি হয়েছিল এবং তার পাশাপাশি যে সমস্ত রেশনের সামগ্রী ছিল সেগুলোকে কোথায় কোথায় পাঠানো হয়েছিল তার সন্ধানেই কিন্তু রেড আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সমাদিতা, ধন্যবাদ অর্ণব। যে এলাকায় ইডির তল্লাশি চলছে সেই এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনে নেব। এখন আমাদের মির্জাপাড়ার মোড়ে ইডি এসছে, আর ওইগুলিকার ভাইদের আমিও জানি, যেটা কেসটাদের 4 ভাইয়ের এইটা জায়গাটা। উনি ধানের পাড়া থেকে 2-10 বস্তা করে ধান কিনে ব্যবসা করে, তাছাড়া অন্য কিছু আমি দেখতে পাইনি। অনেকগুলি এসছে, 20-25 জন এসছে। মানে ওনার বাড়িতেও তো দেখছি। হ্যাঁ, বাড়িতেও আমরাও দেখে এলাম যে না 2 নম্বরই না, ধান পাড়া থেকে কেনে গ্রামের। আমার তো সন্দেহ হচ্ছে কী কারণে, আমার জানা নাই ওইটা। নজর রাখবো যে খবরে, মইপিঠে বাঘে মানুষের লড়াই, যেখানে বাঘের হানায় আহত হয়েছিলেন বনকর্মী গণেশ শ্যামল। তিনি ভর্তি রয়েছে এসএসকেএম হাসপাতালে, স্থিতিশীল, তবে এখনো বিপদ মুক্ত নন, এমনটাই হাসপাতাল থেকে জানতে পারা যাচ্ছে। মইপিঠে বাঘে মানুষের লড়াই, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ভয়ঙ্কর ছবি গোটা রাজ্য দেখেছে। বাঘের হানায় আহত হন বনকর্মী গণেশ শ্যামল, কার্যত তার মাথা বাঘের বুকে চলে যায়। এসএসকেএম এ ভর্তি তিনি। কেমন আছেন তিনি জানবো আমাদের প্রতিনিধি এলিনার কাছ থেকে। এলিনা, গণেশ শ্যামল এখন কেমন আছেন? দেখো সমাদৃতা, গতকালের থেকে গণেশ শ্যামলের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল, তবে সম্পূর্ণভাবে তিনি কিন্তু এখনো পর্যন্ত বিপদমুক্ত নন। হাসপাতাল এবং চিকিৎসক সূত্রে এখনো পর্যন্ত আমরা খবর যেটা পেয়েছি, তার ডান চোখে কিন্তু গুরুতর আঘাত রয়েছে। ডান চোখে এখনো পর্যন্ত রক্ত জমাট বেঁধে রয়েছে। গতকাল সন্ধ্যাবেলায় তার ডান চোখে এমআরআই পর্যন্ত করা হয়েছে এবং একই সঙ্গে মাথায় যেহেতু তিনি আঘাত পেয়েছেন, মাথাতেও কিন্তু একটি সিটি স্ক্যান করা হয়েছে। আজকে আরো বেশ কয়েকটি টেস্ট তার করা হবে, তবে এখনই কিন্তু গণেশ শ্যামলকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। আরো বেশ কিছুদিন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। শুধুমাত্র তাই নয়, তোমাকে জানিয়ে রাখতে চাইবো, আজ সকালে তিনি কিন্তু স্বাভাবিক খাবারই খেয়েছেন, তবে কথা বলার অবস্থায় এখনো তিনি নেই। ঘাড়ে যেহেতু একেবারে বাঘের যে থাবা সেটা তার ঘাড়ে বসেছিল, ঘাড়ে কিন্তু একাধিক জায়গায় রক্তক্ষরণ হয়েছে, একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে। অবশ্যই সেগুলোকেও কিন্তু সারানোর চেষ্টা করা হচ্ছে। চিকিৎসকরা যেমনটা বলছেন, এখনো পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে বিপদমুক্ত নন, কারণ তার ডান চোখে রক্ত জমাট এখনো বেঁধে রয়েছে। ডান চোখের এমআরআই করা হয়েছে, সেই রিপোর্ট আজকে আসবে। সেই রিপোর্টের ভিত্তিতে আজকে আরো কয়েকটি টেস্ট তার করা হবে এবং গতকাল সিটি স্ক্যান করা হয়েছে। মাথার একেবারে মাথার ডান দিকেও কিন্তু যথেষ্ট গুরুতর আঘাত রয়েছে গণেশ শ্যামলের। গতকালের পর থেকে তিনি খানিকটা হলেও সুস্থ হয়েছেন, তবে কথা তিনি বলতে পারছেন না। অবশ্যই চিকিৎসকেরা চেষ্টা করছেন তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলার জন্য। মইপিঠেতে যে বাঘে মানুষে হাড়হিম
করা সেই লড়াইয়ের ভয়ঙ্কর ছবি আমরা দেখেছি। কিন্তু বনকর্মী গণেশ শ্যামল তিনি বাঘকে একেবারে খাঁচায় বন্দি করতে গিয়ে তিনি বাঘের থাবায় পড়ে যান এবং তাকে বাঁচাতে অন্যান্য যারা বনকর্মীরা ছিলেন তাকে কোনো ক্রমে একটা হিচড়ে থেকে টেনে বার করে এনেছিলেন, কিন্তু ততক্ষণে বাঘ তার একেবারে ঘাড়ে থাবা বসিয়ে দিয়েছিল। তবে হাড়ে কোনো রকম চোট লাগেনি, যেটা হাসপাতাল তরফে আমরা জানতে পেরেছি। চিকিৎসকরা বলছেন তার হাড়ে কোনো চোট নেই, সেক্ষেত্রে ভয়টা অনেকটাই কম। তবে বিভিন্ন জায়গায়, শরীরের একাধিক জায়গায় বাঘের থাবার যে একেবারে নখের যে থাবা, সেই নখের থাবার জন্য একাধিক জায়গায় কিন্তু ক্ষত রয়েছে, রক্তক্ষরণ প্রচুর হয়েছে। ডান চোখ এবং তার কপালের ঠিক বাদিকের কপালে প্রায় অনেকগুলি সেলাই পড়েছে, কারণ বাদিকের কপালেও তার আঘাত রয়েছে। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে তিনি স্থিতিশীল বলা যেতে পারে, তবে একেবারে বিপদমুক্ত তিনি কিন্তু নন। তাকে আরো কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে চাইছেন এসএসকেএম এর চিকিৎসকেরা। মেডিকেল বোর্ড অবশ্যই এবার পরবর্তী সিদ্ধান্ত জানাবে, তবে আজকে তার আরো বেশ কয়েকটি টেস্ট রয়েছে, সেই টেস্টের রিপোর্টের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবেন। সমাদৃতা, ধন্যবাদ এলিনা। নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার টোটো চালক। প্রশ্নে স্মার্ট সিটির নিউটাউনের নিরাপত্তা। দখল হয়ে যাওয়া সরকারি জমিতে অপরাধ। নিউটাউনের সরকারি জমি থেকেই উদ্ধার হয় নাবালিকার দেহ। সেই দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের নির্দেশ কিছুদিন আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো সব জমি পুনরুদ্ধার হয়নি। না তার রক্ষণাবেক্ষণ রয়েছে, না রয়েছে সুরক্ষা। তাহলে এই নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায় কে নেবে? যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেই জমির ছবি দেখতে পাচ্ছেন, যা সরকারি জমি। এই জমি পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো জমি পুনরুদ্ধার হয়নি। ঠিক কি পরিস্থিতিতে পড়ে রয়েছে এই জমিগুলো তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত। জমিতে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ নজরদারি না থাকলে কি হয় তার সবথেকে বড় উদাহরণ নিউটাউনের এই ঘটনা। একজন নাবালিকা, তাকে এই সরকারি জমির মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া যাচ্ছে। পরে তদন্তে জানা গেছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যে জায়গা থেকে মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গাটি সরকারি জমি, নিউটাউনের এই লোহার ব্রিজের কাছে। এই যে জায়গাটি লোহার তার দিয়ে ঘেরা রয়েছে, সেখানে বড় বড় করে পোস্টার বা হোর্ডিং দেওয়া রয়েছে যে এটি রেসিডেন্সিয়াল প্লট এবং এই জায়গার ওনার WBIDFC লিমিটেড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, হোললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই জায়গাটির মালিক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উইং WBIDFC, সেই WBIDFCর রেসিডেন্সিয়াল প্লট। এই জায়গাটি দীর্ঘদিন ধরে এখানে তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, কিন্তু এই জায়গাটি, এই সরকারের এই জমিটি রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে বা দেখভাল না হওয়ার ফলেই কিন্তু এই যে তারের বেড়া, সেই তারের বেড়া বিভিন্ন জায়গায় অপোক্ত হয়ে গেছে। ঘটনার পর পুলিশ পোস্টিং হয়েছে, পুলিশ প্রহরা বেড়েছে, কিন্তু এই যে জায়গা দিয়ে মৃতদেহ ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক এই জায়গায় এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। সরকারি জায়গা, ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের রেসিডেন্সিয়াল প্লট, হোললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বড় বড় অক্ষরে লেখা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই জমি দেখরেখ করা, দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করার সম্পূর্ণ অভাব, যার জন্যেই কিন্তু এই যে তারের বেড়া, এই তারের বেড়াটি অনেক দিন ধরে এই তারের বেড়াটি এখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। কেউ বা কারা ভেঙেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, এবং ঠিক এই জায়গা থেকেই মৃতদেহ ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভেতরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসেছিল ঘাতক ওই টোটো চালক। যে জায়গাগুলো ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে মেনশন করে ঘিরে দেওয়া হয়েছে, সেই জায়গার মধ্যে একজন মহিলাকে, একজন নাবালিকাকে ভেতরে ঢুকিয়ে খুন ধর্ষণ করে ফেলে রাখা হচ্ছে। এর দায় কার? ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, নিউটাউন।